রাধলা কি ও বুড়ি? শিলি বলল। ফোকলা দাঁতে হাসি ফুটল কিরণ শশীর। এখনো কিছু রাধি নাই, রাধবনে। বুড়ির আবার রাধারাধির কি? দুইটা ভাত ফুটাইয়ালো মনে, একটু ঘি ফালাইয়া দুইটা আলু দিয়া দিমু ভাতে, আর কাঁচামরিচ তো আছেই। রোজ রোজ এত দেরি করে রান্ধ কেন? শরীরটা এক্কেরেই যাইব, তখন দেখব না কেডা। কেন তুই দেখবি? দেখবি না? চুপ করে রইল শিলি, উত্তর দিল না। কি রে শ্যামরি, কথা কস্তা কেন? কি কম, কেডা কারে দেহে? শরীর ভাঙ্গা গেলে কেউই দেখব না কইয়া দিলাম। হ্যাঁ তো জানি, কিন্তু পোড়া কপাইলে শরীর একটা দিনের লগেও কি খারাপ হয়? পাথর দিয়া গইরা থুইছিল আমারে ব্রহ্মা। হাসলো শিলি। কিরণ শশীর গায়ে মাথায় হাত বুলিয়ে শিলি হেসে ফেলল, বলল, বালাই ছাট, খারাপ হইয়া কাম নাই, এই কইরাই যেন পার হইয়া যাও বুড়ি। কইছস ঠিক, দেখিস তুই আমি পড়ুব আর মরুব। তা তিনি আইতাছেন কবে? শিলি ভুরু তুলে জিজ্ঞেস করলো। এখনে বুঝছি, তাই ক। তার এত ঘন ঘন আসন যাওন আমার সাওয়ালের লাইগাই। কিরে ভুল কইছি ক? বাড়ির চারপাশ থেকে নানা রকম পাখি ডাকছিল। বড় বাঁশঝাড়ের মধ্যে বাদামি বড় পাখিটা ধরে ধরে পোকা খাচ্ছিল। সকালের হাওয়াতে বাসে বাসে কটকট আওয়াজ হচ্ছিল। পাশের ডোবাতে শাপলা যেখানে ঢেকে রাখেনি জল, সেখান থেকে সাত সকালের নরম সূর্যের আলো প্রতিসরিত হয়ে এসে তেঁতুল গাছের পাতায় পড়ে চারদিকে আলোর চিরুনির মতো তীর তীর করে কাঁপছিল। কিরণ শশী শেষ চৈত্রের প্রথম সকালের রোদে বড় ঘরের মাটির দাওয়াতে দুটি পা ছড়িয়ে দিয়ে বসেছিলেন। তুমি একটা যাচ্ছে তাই বুড়ি? তা তো কইবি, আমালে ভালো কইরা সেবা যত্ন কর, পুতন আইলে ওইব কি। সাওয়াল আমার বড্ডই মাতৃভক্ত, আমি যদি না কইরা দেই ওইব না বিয়া, বুঝছো শ্যামরি? আমার কথাই হইতাছে গিয়া শেষ কথা। বিয়ের কথাতেই শিলির চোখ মুখ উদ্ভাসিত হয়ে উঠল। হাসি মুখে বলল, হ কি আমার সাওয়াল, তারা বিয়ে করণের লেগে আমি তো কাইন্দা বেড়াই যান। তুমি নিজে নিজে ছাই ভস্ম ভাইমাই মরো। তাই তো, হাসলেন কিরণ শশীও। বললেন, আচ্ছা দেখি তোরে কোন রাজার পোতাইয়া বিয়া করে। শিলি ভুরু নাচিয়ে চোখে ঝিলিক তুলে বলল, হ হ দেখো আনে, আমারে তুমি ভাবতেছোটা কি? তোমার সাওয়ালের বিয়া করে কেডা? যা ভাবতাছি ঠিকই ভাবতাছি। একটু পরে শিলি বলল, দাও দেখি তোমার সাইলটা ধুইয়া আনি ইন্দারের থেকে। লইয়া যা, কুলায় বাইর কইরা থইছি, হবিষ্য ঘরেই রেখে আইছি। শিলি চলে গেল হবিষ্য ঘরের দিকে। কিরণ শশী চলে যাওয়া শিলির দিকে চেয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন। বড় ভালো এই মেয়েটা, রায়দের বাড়ির ছোট তরফের ছোট ছেলের মেয়ে। ছোট তরফের রায়রা কোনো রকমে টিম টিম করে বেঁচে আছেন এখনো। পয়সা কোনো দিনও ছিল না, বংশ পরিচয় ছিল, মানুষ ওরা ভালো। ভালো বলেও বটে এবং কুড়ে বলেও বটে, টাকা পয়সার দিকে কোনোদিনও বিশেষ লোভ ছিল না। ঘর বাড়ি ছেড়ে উত্তরবঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে ওরা সকলেই নিম্ন আসামের এই কুমারগঞ্জে এসে একটু মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। তাও 40 বছর হতে চলল।
এদের কারো দেশ ছিল বগুড়া, কারো নীলফামারী, কারো গাইবান্ধা, ডিমলা, কারো পাবনা বা রাজশাহী। কিরণ শশীদের দেশ ছিল বগুড়ায়। এখনো পিছনে তাকালে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। মনে হয় এই তো সেদিনের কথা। মনে পড়লেই মন খারাপ হয়ে যায়। এখনো কেন যে মনে পড়ে। চেনা জানা মানুষজন আর নেই। অল্প বয়সীরা চেনে না। পুরনো পাড়া আর চেনা যায় না। বাড়িটার মধ্য দিয়া চওড়া পিছের রাস্তা চইলা গেছে গিয়া। ওইথনে নাকি এয়ারপোর্ট হইবে শূন্য এসে হেম্বর বাবুর ছোট পোলায়। গত বছর পূজায় গেছিল বগুড়ায়। অনেক কথাই কইল। সেই তাগো হরিসভার পূজাও আর হয় না। মস্ত মসজিদ উঠছে। ঈদের সময়ে উট বলি হয়। কোন শেখেরা নাকি পাঠায় সেসব। মকবুল মিয়া যে নাকি ঘরামির কাজ কইরা খাইতো, এখন মস্ত বড় লোক হইছে। ঢাউস গাড়ি চলে। ভরসা কথা এই যে পিছনের কথা মনে করার সময় তার নেই। হইলে হইছে, বদলায় তো যাইবই। কুমারগঞ্জ কি আর আগে সেই কুমারগঞ্জ আছে নাকি? সবই বদলাইয়া গেছে। বদলাইয়া গেছে মানুষের মন, মানুষের দৃষ্টি, সব কিছুই এই কয় বছরে বদলাইয়া গেছে। বড় মানুষ, বড় ধুলা, বড় আওয়াজ, বড় খাই খাই নোংরামি চারিদিকে। এর মধ্যে কিরণ শশীর আর বেশি দিন বাঁচার ইচ্ছা নাই। এহেন মানে যাইতে পারলেই হয়, ভাবেন তিনি। টিনের ছাদে বসে একটা দাঁড় কাক ডাকতেছিল, লাল রঙা। মাইয়া গো, অসভ্য জায়গার মতন লাল তার মুখের ভেতর খান। অসভ্য অসভ্য দেখায়। কুমারগঞ্জের সকলেই বলে কিরণ শশী বড়ই অভাগী। দেশ ছেড়ে আসার পর আসামের এই গোয়ালপাড়া জেলার ধুবড়ী, গৌরীপুর, কুমারগঞ্জ, তামাহাট, গোয়ালপাড়া, ডিঙ্গডিঙ্গা, গোকুলগঞ্জ, গোলকগঞ্জ, ফকিরা গ্রামে অনেকেই ছড়িয়ে ছিটায় আছেন। অনেকেই অবশ্য, যেমন কিরণ শশীর শ্বশুর মশাই চাষবাস পাটের কারবারের কারণে এখানে অনেক আগে থেকেই ছিলেন। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গাধর নদী। তার মাথা গিয়ে পড়েছে ব্রহ্মপুত্রে, আর লেজ রয়েছে তিস্তায়। দেশ ভাগ হবার আগে পূর্ব বাংলা থেকে বড় বড় মহাজনী নৌকো করে পাট আসতো এই নদী বেয়ে। পাটের বড় বড় আড়ত, গদিঘর সব ছিল তখন প্রত্যেক বর্ধিষ্ণু বাড়িতেই। লাল আর সাদা, মিহি আর মোটা, নানা রকম পাটের গন্ধে শীতকালে পাট ওঠার পর পুরো এলাকায় মম করতে থাকে। গেছে সেসব দিন। অনেক ভেসে আসা পরিচিত পরিবারই এসে এখানে আবার নতুন করে শিকড় গেড়েছেন। ব্যবসা, চাকরি ইত্যাদিতে কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, বালুরঘাট, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতাতেও অনেক ছড়িয়ে গেছেন। যদিও আগে বা পরে আসা সকলেই মূলও এখানে রয়ে গেছে এই ধুবড়ী, গৌরীপুর, কুমারগঞ্জ, তামাহাটেই। সাতটি সুন্দর কৃতি যুবক ছেলেকে এবং তার স্বামীকেও হারিয়েছেন কিরণ শশী। আছে এখন এই সবেধন পুতন, সবচেয়ে ছোট ছেলে। পুতনের সঙ্গে তার বয়সের এতই তফাৎ যে মনে হয় তিনি বুঝি মা নন, পুতনের ঠাকুমা। পুতন জলপাইগুড়ির এক চা বাগানের অ্যাকাউন্টেন্ট। ধুবড়ী থেকে বিকম পাশ করে কলকাতায় গেছিল তার ভাসুরের ভগ্নিপতির অডিট অফিসে খাতা লেখার কাজ শিখতে। এমকমও পাশ করে সেখান থেকেই। তারপর তাদেরই সুপারিশে তাদের মক্কেলের এই চা বাগানে অ্যাকাউন্টেন্ট হয়ে যোগ দিয়েছে বছর 3 হলো। পুতিনের কাছেই শুনেছিলেন কিরণ শশী যে একসময়ের বেশিরভাগ নামই চা বাগানই ছিল বাঙালিদের, নয়তো সাহেবদের কোম্পানির। এখন সাহেবদের কোম্পানিগুলো কিনেছে বড় বড় মারোয়ারিরা, আর বাঙালিগুলো তাদের ছোট মারোয়ারিরা। হাতে বাঙালিদের মাত্র কয়েকটি বাগানই আছে এখন, হাতে গোনা যায়। পুতন বছরে একবার করে আসে কুমারগঞ্জে 1 মাসের জন্য। এবার আসবে বৈশাখের প্রথমে।
চিঠি লিখেছিল যে এবারে নববর্ষটা কুমারগঞ্জেই কাটাবে, আর 7 বর্ষিখীর মেলা দেখতে যাবে অনেক দিন পর আলোকঝাড়ি পাহাড়ে। শিলি এসে বলল, তোমার ভাত চড়াইয়া দিয়ে আইলাম, একটু মটরের ডাইলও ধুইয়া ছড়াইয়া দিছি, 2টা আলু আর 2টা কুমড়া। সময় মতো নামাইয়া লইও নে, আমি জামু। আইসাই জামু জামু করস কেন রে সেমরি? ঘোড়ায় জিন দিয়ে আইসস নাকি? এইরকমই ফেরায়। বাবার যে জ্বর হইছে তাই বুঝি কয় নাই তোমারে? কে, হন্দলের মায়ে? না তো, হন্দলের মায়ের কথা সারান দে। আয় আর যায়, যার ঘরে 4-4টা ফোলা ফাইন, হেই মায়ে কি কোথাও মন লাগাইয়া কাম করবার পারে? ক দেহি, ক্ষুদায় কান্দে সেগুলান। আর তার ভাতার তো দিন রাত মদ গিল্লা পইরাই থাহে। হে বাসারি বা করেটা কি? তুমিও তো একলা বুড়ি মানসি, তোমারে যদি নাই দেহে তো সারাইয়া দাও না কেন? তোমার দেহে কেডায়? থাক থাক, অমন কথা কইস না। সারাইয়া দিলে পোলপাইন ঘুরালে লইয়া একেবারে না খাইয়া মরব। পোলাপান হয় কেন তো গো? যাগো খাওয়া বাড়ি মুরদ নাই। সে হন্দলের মায়ের কি দোষ? পোলাপান হয় কেন তা জিগাইবার লাগে হন্দলের বাপরে। এই পুরুষ জাতটার হকলে একেবারে বেয়াক্কাইল্লা। শিলি আর কথা বাড়ায় না। ও ভুলে গেছিল যে পুতন কিরণ শশীর নিজের 8 নম্বর এবং শেষ ছেলে। মধ্যে 3টি মেয়েও ছিল, 2টি মারা গেছে কৈশোরে, একটি বিয়ে হয়েছে কোচবিহারে। তার স্বামী রেলের টিকিট কালেক্টর। খুব সময় মতো মনে পড়ে যাওয়ার চুপ করে গেল। পুরুষ মানুষগুলো সত্যি কি কোনো আক্কেল ছিল না? ছিল না শুধু নয়, এখনো নেই। নইলে হন্দলের বাবা এমন ডাকে? ছি ছি। চলি বুড়ি। আরে তোর বাবার না জ্বর আইছে কইলি, তা এখন বাবা আছেডা কেমন? তা তো কইয়া গেলি না রে সেমরি। কি রে? ভালো নাই, জ্বর উঠা গেছিল বাস।